নমস্কার, অ্যাপেক্স মিডিয়ার পক্ষ থেকে আমি সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের এই চ্যানেলে। আজকে আমরা বালি অ্যাপেক্স ক্লাবের পক্ষ থেকে যে অ্যাপেক্স মিডিয়া চালু করা হয়েছে তার অন্তর্গত আমরা বিভিন্ন ডক্টরের সাক্ষাৎকার সূচি আরম্ভ করেছি। তার মধ্যে আজকের সাক্ষাৎকারে আছেন ডক্টর রাজীব মুখার্জি। ডক্টর মুখার্জি বালি, বেলুর এবং উত্তরপাড়ার একটি অত্যন্ত পরিচিত মুখ। উনি MBBS পাস করেছেন NRS মেডিকেল কলেজ থেকে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কার্ডিওলজি করেছেন RN টেগোর হসপিটাল থেকে। এছাড়াও উনি ডায়াবেটিস, লাংস ডিজিজ এবং ইত্যাদি প্রভৃতি অনেক কিছুতেই সার্টিফিকেট কোর্স করেছেন। যিনি RN টেগোরের সাথে বিগত 1 যুগ ধরে যুক্ত ছিলেন এবং বালি অ্যাপেক্স ক্লাবের সাথেও উনি অনেক বছর ধরেই যুক্ত রয়েছেন। তাহলে আসুন আমরা ডাক্তারবাবুর সাথে পরিচয় করিয়ে নিই। নমস্কার। নমস্কার। নমস্কার, অ্যাপেক্স মিডিয়ার পক্ষ থেকে আমি সবাইকে জানাই সাদর অভিনন্দন। আপনার কাছে আজকের জন্য আমার প্রথম প্রশ্ন সেটা হলো যে এই যে পেশেন্ট যখন ডক্টরের চেম্বারে যাবেন তাহলে পেশেন্টের তো সঙ্গে কিছু খুব প্রয়োজনীয় দরকারি কিছু জিনিসপত্র লাগে, তো সেগুলো কি কি ধরনের হওয়া উচিত, মানে কি কি ধরনের জিনিস তাদের মাথায় রেখে মনে রেখে সঙ্গে করে ডক্টর চেম্বারে যাওয়া উচিত? এটা খুব গুরুত্বপূর্ণ টপিক শ্রীতমা। তো তার আগে আমি বলবো যে অ্যাপেক্স কর্তৃপক্ষকে এরকম অ্যাপেক্স মিডিয়া ইউটিউব চ্যানেলটা আনার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক যে আমরা যখন ডাক্তারবাবুদের কাছে যাই তখন আমরা কি কি জিনিস নিয়ে যাবো বা কি কি জিনিস মাথায় থাকবে আমাদের, যেটা কিনা আমরা ক্যারি করবো ডাক্তারবাবুদের কাছে যাওয়া। কারণ আমরা যখন চেম্বারে বসি অ্যাজ এ ডক্টর, ধরুন আমি তো এই চেয়ারে বসছি অ্যাজ এ ডক্টর আর ওই চেয়ারে বসছেন একজন পেশেন্ট, তাহলে আমরা অ্যাজ এ ডক্টর কি কি এক্সপেক্ট করি যে পেশেন্টরা কি কি থাকবে সঙ্গে। এটা একটা মনে রাখবেন যে আমি সবসময় পেশেন্টদের বলি যে মনে রাখতে হবে আমি যখন পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষা দেওয়ার সময় আমি টিচারকে কিভাবে স্যাটিসফাই করতে পারবো। মানে ধরুন একজন ডাক্তারবাবু বসছেন, 20 জন 30 জন 40 জন পেশেন্ট দেখছেন, আপনি কিন্তু একার অভিনয় বাকিদেরও দেখছেন। তো তাকে কমফোর্টেবল করার জন্য, তাকে সুবিধা করার জন্য, তাকে যাতে আপনাকে বুঝতে সুবিধা হয় সেই জিনিসটা করার জন্য অ্যাজ এ পেশেন্ট, অ্যাজ এ রোগী আমি কি কি করতে পারি। প্রথম কথা হচ্ছে আমি যে লাস্ট প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনটা কিন্তু আমাকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে আমি যে ডাক্তারবাবুকে দেখাতে যাচ্ছি, ধরুন আমার কাছে দেখাতে এলেন কেউ, তিনি আগেও আমার পেশেন্ট ছিলেন নাকি প্রথমবার আমার কাছে এলেন, এরকম দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। তো যদি সেই ডাক্তারবাবুর কাছে আপনি আগেও দেখিয়েছেন ধরুন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ডাক্তারবাবুর সমস্ত প্রেসক্রিপশন কিন্তু একটা জায়গায় রাখা উচিত এবং প্রত্যেকটা প্রেসক্রিপশনই কিন্তু প্রত্যেকবার আপনার আনা উচিত এবং সেটা ক্রোনোলজিক্যাল অর্ডারে, অর্থাৎ যেটা আগে দেখিয়েছেন সেটা আগে, যেটা পরে লেটেস্ট দেখিয়েছেন সেটা একদম উপরে, এইভাবে দেখে দেওয়া। এটা কিন্তু খুবই একটা ইজি জব, এটা খুব একটা টাফ জব কিছু নয়। তাছাড়া যদি এরকম হয় যে আপনি প্রথমবার কোনো ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন দেখাতে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের কাছে সময় ডাক্তারবাবু আপনার কাছে তো প্রথমবার, তাই আগের কোনো রেকর্ড আনিনি, এটা কিন্তু একদম ভুল স্টেপ। সেই জন্য আমরা সবসময় বলি যে আগে যতজন ডাক্তারবাবুকে আপনি দেখিয়েছেন প্রত্যেক জনের প্রেসক্রিপশন কিন্তু সংরক্ষণ করবেন। আমাদের কাছে এসে বলা হয় খুব কমনলি, ডাক্তারবাবু আপনার কাছে তো প্রথমবার শুরু করছে চিকিৎসা, আপনি আপনার মতো করে শুরু করুন। না, এটা একদম ভুল। কারণ আপনি যদি ডায়াবেটিসে, আপনি যদি প্রেশারের বা অন্যান্য অসুখে ভুগে থাকেন, তাহলে আগের প্রেসক্রিপশনগুলোই কিন্তু বলে দেবে যে আপনি কি ধরনের ওষুধ খেতেন, কেন আপনাকে ওষুধগুলো দেওয়া হয়েছিল, কি মাত্রায় দেওয়া হয়েছিল, সেই কনসেপ্ট তৈরি হবে এবং তারপর সেইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমি নতুন প্রেসক্রিপশন করা হবে। সুতরাং ওই যে আপনি নতুন করে শুরু করুন এটা নয়, নতুনটা কিন্তু পুরনোর উপর ভিত্তি করেই শুরু হবে। সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পুরনো সমস্ত প্রেসক্রিপশন সংরক্ষণ করতে হবে, সে যত পুরনোই হোক না কেন, 15 বছর 20 বছর হোক না কেন, এবং আমাদের যত রেকর্ডস আছে, অর্থাৎ কোন সময় ভর্তি হলে কোথাও সেই ভর্তির ফাইলগুলো, যদি তার ডিসচার্জ সার্টিফিকেটগুলো স্পেশাল করে, এবং যা যা টেস্ট হয়েছে বিগত 10 বছর 20 বছর 30 বছর সবগুলো কিন্তু একটা আলাদা খামে রাখবেন। তাহলে আমরা বলি দুটো আপনারা প্যাকেট করবেন বা ফাইল করবেন, যার মধ্যে একটার মধ্যে বিগত সমস্ত যত রিপোর্টস আছে সেইগুলো একটাতে রাখুন, আর একটা রাখুন যত ডাক্তারবাবুকে আজ পর্যন্ত দেখিয়েছেন, সে দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার, হার্টের ডাক্তার, যাই হোক না কেন, সেই প্রেসক্রিপশনগুলো রাখুন এবং সেইগুলো ক্রোনোলজিক্যাল অর্ডারে, অর্থাৎ যেগুলো একদম নতুন সেগুলো একদম উপরের দিকে থাকবে, যেগুলো পুরনো সেগুলো নিচের দিকে থাকবে। এইভাবে একদম রেডি করে ডাক্তারবাবুর কাছে গিয়ে প্রেজেন্ট করুন। অনেক সময় আমাদের কাছে এই প্রশ্নও করা হয়, ডাক্তারবাবু আমরা তো সবকিছুই নিয়ে যাই, কিন্তু অনেক সময় তো দেখা হয় না, ডাক্তারবাবু দেখতে চান না।
তো দেখতে চান না, তো ঠিক আছে, তখন আপনি বাড়িতে নিয়ে চলে যান। কিন্তু সেই ফাইলগুলো যদি দেখেন আপনার বাড়িতে কত মোটা হতে পারে, এতটা হতে পারে বা এতটা হতে পারে, সেটা তো 1 কেজিও হবে বলে আমার মনে হয় না। তো এই 500 গ্রাম কি 400 গ্রামের একটা ফাইল আপনি ক্যারি করতেই পারেন, কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট। এবং অনেক সময় এই প্রশ্নটাও করা হয় যে ডাক্তারবাবু, যে আমাদের কি কি ওষুধ আমি খাই সেটা আপনাকে বলে দিতে হবে, বলে গড়বড় করে কিন্তু 10টা ওষুধ যদি খায়, পেশেন্ট কিন্তু 10টা ওষুধের নামই বলে দিতে পারে যে সেই ওষুধগুলোই তো প্রেসক্রিপশনে লেখা ছিল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে প্রেসক্রিপশনের মধ্যে কিন্তু শুধু ওষুধ আমরা লিখি না, ওষুধ ছাড়াও কিন্তু তার পাস্ট হিস্ট্রি, আর কি কি সিমটম সেই সময় ডাক্তারবাবু পেয়েছিলেন, সেই সময় কি কি সাইন্স দেখেছিলেন, অর্থাৎ প্রেশার পাস থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো, সেইগুলো ডিটেল রেকর্ড কিন্তু আমরা প্রেসক্রিপশনের মধ্যে রাখি। সুতরাং 5 বছর আগের প্রেসক্রিপশনও দেখলে কিন্তু বোঝা যাবে যে ওই সময় আপনার সমস্যা কি ছিল, শারীরিক অবস্থা কি ছিল। সুতরাং এইটা মাথায় রাখলে চলবে না যে শুধুমাত্র ওষুধপত্রই প্রেসক্রিপশনে লেখা থাকে, এটা কিন্তু নয়। আরো অনেক কিছু ভ্যালুয়েবল জিনিস লেখা থাকে যেটা রেকর্ড ছাড়া সম্ভব নয়। এবং আমি আর একটা জিনিস তোমার বলবো, যেটা হচ্ছে শুধু হার্ড কপি না, এখন তো তোমার সমস্ত কিছু সফটওয়্যারের যুগ আর কি, সেই জন্য এখন মোবাইল সবার কাছে কিন্তু স্মার্টফোন আছে। তাই আমি বলবো যে এই প্রেসক্রিপশন গুলো কিন্তু একটা করে ছবি তুলে আমরা রেখে দিতে পারি, সেইগুলো হলে আরো ভালো, সেটা কোনোদিনই হারাবে না। তো সেটা আমরা করতে পারি। আর তাছাড়া এখন তো আস্তে আস্তে ডিজিটালাইজেশনের যুগ হচ্ছে, তো সেখানে প্রেসক্রিপশন এখন ই প্রেসক্রিপশনও হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তো এমনি অটোমেটিকই থাকবে আমাদের, কিন্তু সব ক্ষেত্রে এটা সম্ভব না, বিশেষ করে সমস্ত জায়গায়। তো আমরা এইভাবে প্রেসক্রিপশন গুলো রাখতে পারি, রেকর্ডস রাখতে পারি, আর ডাক্তারবাবুদের কাছে গিয়ে ইজিলি যদি আমি বার করে দিতে পারি, তা আমার মনে হয় ওখানে সময়টাও সেভ হবে, বোথ পেশেন্টস অ্যান্ড ডক্টরস, এবং ডাক্তারবাবুদের কিন্তু অনেক স্মুথ, মানে অতগুলো পেশেন্ট দেখতে দেখতে ওগুলো সত্যি একটা ইরিটেশন হয় পার্সোনালি, মানে একদম যে সেখানে এসে পেশেন্ট খুঁজছে কোথায় গেল প্রেসক্রিপশন বার করা, এই জিনিসগুলো অনেক সময় সাপেক্ষ হয়। এবং মেইন ফোকাস যে পেশেন্টের কি সমস্যা হচ্ছে না হচ্ছে, সেই ফোকাস থেকে ওই প্রেসক্রিপশন খোঁজার প্রতি এবং রেকর্ড খোঁজার প্রতি চলে যায়। তো আমার মনে হয় এগুলো করলে এখানে আমার একটা প্রশ্ন আছে, যেমন তোর কাছে কেউ গেলে কার্ডিয়াক কোনো প্রবলেম নিয়ে বা অ্যাসমার কোনো সিওপিডি প্রবলেম নিয়ে গেল, কিন্তু কোনো সময় হয়তো সে 2 বছর আগে স্কিন ডিজিজ কিছু হয়েছিল, সেখানে সে এমন একটা মেডিসিন নিয়েছে যেটাতে ওর মেডিসিন টলারেন্সটা হয়তো হয়নি, তাহলে সেক্ষেত্রে সেই প্রেসক্রিপশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। যদিও পেশেন্ট মনে করে যে স্কিন ডক্টর দেখিয়েছে, আমি কেন কার্ডিওলজিস্টের কাছে নিয়ে যাব। এক্স্যাক্টলি, এটা একদম ঠিক। কারণ এই যে এই টপিকটাও যে এই যে আগে কোনো ডাক্তারবাবু দেখিয়েছিলাম, কিন্তু সেটা তো অ্যাজ এ পেশেন্ট বা রোগী হিসেবে বোঝা সম্ভব না যে সেই প্রেসক্রিপশনটার গুরুত্ব কতটা। তিনি হয়তো ভাবছেন স্কিনে দেখিয়েছিলাম সেটা হার্টের জন্য কি দরকার, সেটা কিন্তু নয়। অনেক সময় কিন্তু এইগুলোর সাথে এগুলো কোরিলেশন থাকে। আর একটা হচ্ছে যে কোনো ড্রাগ রিয়াকশন, যেটা একদম ঠিক। অনেক সময় ড্রাগ, অনেক ওষুধ খেয়ে বা অ্যান্টিবায়োটিক খেয়ে অনেক সময় অ্যালার্জি বেরোয়, অ্যালার্জি হয়, তখন ডাক্তারবাবু বলে দেয় এই ওষুধটা কিন্তু আপনার চলবে না। তখন কিন্তু ওইটা একটা কাগজে কিন্তু পরিষ্কার করে লিখে দিতে হবে ওই নামটা। এবং কোনো ডাক্তারবাবুকে যখন প্রথম আমরা আসবো, ফার্স্টে কোনো সিমটম বলার আগেই আমি বলবো যে ওই কাগজটা বার করে দেখে না ডাক্তারবাবু এই ওষুধটা খেয়ে কিন্তু আমার অ্যালার্জি হয়েছিল ফার্স্ট। কেননা অনেক সময় রোগীরা নিজের সিমটম বলতে বলতে ভুলেই যায় এই কথাগুলো বলতে, প্রথমে ভাবে কিন্তু এগুলো বলবো, কিন্তু পরে কিন্তু কথার ফাঁকে ভুলে যায়, তখন কিন্তু আর যে ডাক্তার উল্টো দিকে বসে তিনিও জানেন না আপনার কিসে অ্যালার্জি আছে। সুতরাং সেক্ষেত্রে আমি বলবো প্রথম মানে একদম কথাবার্তা শুরু করার আগেই ডাক্তারবাবু এইটা আমার এইগুলোতে অ্যালার্জি আছে বলে একদম লিস্টটা বার করে দেওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। আর তাছাড়া একটা খাবারের ক্ষেত্রে যে কি কি খাবারে বা কি কি স্পেশাল কোনো কিছু যদি ইভেন্ট থাকে সেটা বলা। এবং শুধু তাই নয়, আমি বলবো যে প্যারালালি যদি ওষুধ চলে, অনেক সময় আমরা দেখেওছি যে অনেক সময় হাঁটুর ব্যথার ওষুধ চলছে, সেটা ভাবছে যে সুগারের সঙ্গে কি সম্পর্ক, সেই জন্য সেটা বলাই হয় না। সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলতে হবে যে আমার কিন্তু এই ওষুধগুলো এখন চলছে। অনেকেই বলে যেটা এটা তো হাঁটুর জন্য, কিন্তু অনেক সময় দেখা যায় ব্যথার জন্য টেম্পোরারি আমরা স্টেরয়েড দিয়ে থাকি, বা অন্যান্য চোখের জন্য বা অন্যান্য জায়গাও স্টেরয়েড বা অন্যান্য ওষুধ দিয়ে থাকি, সেখানে কিন্তু প্রেশার সুগার বেড়ে যেতে পারে। সেটা কিন্তু একটা রোগীর পক্ষে জানা সম্ভব নয় কোন ওষুধের কোন সাইড এফেক্ট, কিন্তু সবটাই কিন্তু জানাটা দরকার। আর একটা কথা যে এই প্রেসক্রিপশনের একটা সেট তুই বললি, আর একটা হচ্ছে টেস্ট রিপোর্টস গুলোর একটা সেট, তার সাথে যদি পেশেন্ট বাড়ি থেকে নিজের প্রবলেমস গুলো একটু রাইট আপ করে আনে ওয়ান বাই ওয়ান, আমার মনে হয় এটা অনেক ভালো। ওই সময়তে ডাক্তারকে দেখে একদম যেটা তুই বললি টিচার স্টুডেন্টের ব্যাপারটা হঠাৎ করে অনেক কিছু ভুলে যেতে পারে। এটা একদম ইম্পর্টেন্ট, বিশেষ করে বয়স্করা। ক্রনিক ডিজিজ তো বয়স্কদের ক্ষেত্রে বেশি হয়, তো এটা আমরাও বলি, বারবার এমফাসাইজ করি যে আপনারা যখন ধরুন 3 মাস অন্তর অন্তর ডাক্তারবাবু যান, মানে বছরে 4 বার যান আপনারা। তো এই যে 3 মাস অন্তর যাচ্ছেন, তো 2 মাস আগে কোন সময় কি সমস্যা হয়েছিল ওই সময় ভেবেছিলেন এটা ডাক্তারবাবুকে বলবো, কিন্তু 2 মাস পরে যখন ডাক্তারবাবুকে গেলেন ওই সময় আপনি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট ডাক্তারবাবুর সাথে কাটালেন, সেই সময় কিন্তু ওইগুলো মনে আসে না, মনে রাখার সম্ভাবনা প্র্যাকটিক্যাল। সেই জন্য আমরা বলবো এক্সক্লুসিভ একটা খাতা করুন, সেই খাতাতে
যার যখন যেরকম সমস্যা যেটা মনে করবেন আপনি বলার মতো, সেটা কিন্তু সেই সময় ডেট দিয়ে আপনি লিখে রাখুন যে এইটা ডাক্তারবাবুকে বলতে হবে। এবার যখন 2 মাস পরে গেলেন, ওই খাতাটা একদম আপনি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে পড়ে শোনাবেন বা ডাক্তারবাবুর কাছে প্লেস করবেন, ডাক্তারবাবু দেখবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক বয়স্করাই হয় যে সুগার ফল করেছে, কবে করেছে সেটা ভুলে যায়। সুতরাং এই ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। এবং যাদের ক্ষেত্রে সুগার মাপছে বাড়িতে বা যাদের ক্ষেত্রে প্রেশারও মাপা হচ্ছে বাড়িতে, তাদের ক্ষেত্রে আমরা বারবার বলি এটা চার্ট করুন। বারবার প্রেশার মেপে রেখে দিল 130/70 হয়ে গেল, সেটা কবে কখন কোন টাইমে, এই চার্টটা করাটা খুব ইম্পর্টেন্ট। এবং চার্টটা কিন্তু ডাক্তারবাবুকে প্লেস করাটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এবং সেই জন্য আমি বলবো যে একটা ফাইল করুন, ফাইলের মধ্যে এই ধরুন প্রেসক্রিপশন এবং তার সাথে এই চার্ট বা যে খাতাটার কথা সেটা আমার বললো, সেটা কিন্তু একসাথে রেখে দিন। নাহলে কিন্তু ওই এটাও হয় যে ডাক্তার ওই খাতাটা ছিল নিয়ে আসতে ভুলে গেছি। তো না, একটা জায়গার মধ্যে রাখার চেষ্টা করুন, তাতে আপনাদের সুবিধা। প্রথম প্রশ্নের উত্তর প্রসঙ্গে আমি বলি, তাহলে ডক্টর যখন আপনারা দেখাতে যাচ্ছেন অ্যাজ আ পেশেন্ট, এটা কিন্তু আপনার দায়িত্ব আপনার সমস্ত রকম সমস্যাগুলি ডাক্তারের সামনে ভালোভাবে তুলে ধরা। কারণ ডাক্তার তো আপনাকে আপনার পূর্ব পরিচিত নয় যে আপনার সব সমস্যা উনি জেনে রয়েছে। সুতরাং একটা প্রেসক্রিপশনের আলাদা ফাইল এবং আপনার যা কিছু টেস্ট আগে করা হয়েছিল সেগুলোর একটি আলাদা ফাইল করবেন, এবং একটি খাতার মধ্যে, একটি কপির মধ্যে আপনি লিখে রাখবেন যদি কোনো রকম ফিভারের, কোনো রকম টেম্পারেচারের কোনো রকম রেকর্ড থাকে, প্রেশার চেকিং, সুগার চেকিং এর কোনো রেকর্ড থাকে, অথবা সেখানে আপনি কি কি সমস্যাগুলো ডক্টরকে বলবেন সেটি কিন্তু আপনি খাতাতে লিখে সেই কপিটা সঙ্গে করে অতি অবশ্যই নিয়ে যাবেন। প্রয়োজন পড়লে সেই কপি দেখে দেখে আপনি ডাক্তারকে আপনার সমস্যাগুলি বলতে পারেন। আমি আরেকটা অ্যাড করবো সেটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে যেটা আমরা ফেস করি, আমি বারবার অ্যাপিল করবো যে বয়স্ক যারা আসেন তাদের সাথে বাড়ির একজন লোককে আসুন। অবশ্যই অনেক সময় বয়স্ক লোকেরা একাই চলে আসেন, কেননা ফিজিবিলিটি থাকে না, লোকবল থাকে না। কিন্তু চেষ্টা করুন একজন বাড়ির কেউ আসতে, কারণ এই যে জিনিসগুলো বুঝিয়ে দেওয়া, সবকিছু তো লিখে হয় না, কিছু কিছু জিনিস কমিউনিকেট করতে হয়। সেই কমিউনিকেশন গ্যাপটা যাতে না হয়, এবং বাড়ির লোকের আসা একজন খুব দরকার, কারণ তার যে অসুখটা, তার প্রগনোসিস কিরকম, সেটা কতটা খারাপ, আমরা ফিউচার প্ল্যান কি করছি, এই জিনিসগুলো লিখে সবসময় প্রেসক্রিপশনে লেখা থাকলো, সেইটা যতক্ষণ না নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে, কথাবার্তা আদান প্রদান হচ্ছে, বোঝা যায় না। সেই মিসকমিউনিকেশন বাড়ির লোকের মধ্যে অনেক সময় থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছু সমস্যা তৈরি হতে পারে। সেজন্য বাড়ির লোক একজন আসাটা খুব ইম্পর্টেন্ট। আমার এটা মনে হয় এটা এজেড পার্সনদের জন্য না হলেও সবার সঙ্গে বাড়ির লোকের প্রয়োজনটা আছে। কেন বলছি, কিছু পেশেন্টকে আমি দেখেছি তারা লিখে নিয়ে আসলো এবং সেটি রিডিং করে একটা সেন্টেন্সই বলে দিল, বা সেটাকে যে একটু ন্যারেট করা যে ব্যাপারটা কি, বা আপনার তোমরা যারা এসে বলেছে আমার একদম ঘুম হচ্ছে না, কিন্তু পাশের লোক বলছে যে ও কিন্তু ভালোই ঘুমাচ্ছে। এই যে রিপোর্টিং এর যে একটা ডিফারেন্স, এটার জন্য তো চিকিৎসাটা ডিফারেন্ট হয়ে যাবে। সেই লোকই আসলে যে তার সাথে থাকে 24/7 ম্যাক্সিমাম টাইম থাকছে বা কেয়ার গিভার, এবং তার ফিউচার প্ল্যান, এই যে তার এই সমস্যাটা আছে, তার ফিউচার প্ল্যান, কোন জিনিসগুলো খারাপ দেখলে রিপোর্ট করা উচিত, এই জিনিসগুলো। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা আমাদের প্রশ্নগুলোর খুব ভালোভাবে উত্তর পেলাম।